নমস্কার বন্ধুরা, গোয়ালিয়র ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা তানসেনের টম্ব, মোহাম্মদ ঘাউসের টম্ব এবং গোয়ালিয়র ফোর্টের ভেতর সহস্রবাহু টেম্পেল, টেলি টেম্পেল এবং সিদ্ধাঞ্চল জৈন গুহাসমূহ দেখব। তাই সকাল সকাল ফ্রেশ হয়ে টিফিন করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজ আমরা ঠিক করেছি হেঁটেই এই জায়গাগুলি এক্সপ্লোর করব। সেই হিসেবে বেরিয়ে পড়েছি। গুগল লোকেশন অন করে আমরা এগিয়ে চললাম। সত্যি গোয়ালিয়রের রাস্তাঘাট বেশ ভালোই, আর ঘোরবার জায়গাগুলিও বেশ কিছু শহরের মধ্যেই আছে। বেশ কিছুক্ষণের মধ্যেই তানসেন নগরে এসে পৌঁছালাম। আকবরের রাজসভার এক নবরত্ন ছিলেন তানসেন। সুর সম্রাট ছিলেন তানসেন। সেই তানসেনের নামেই এই তানসেন নগর। আমরা পৌঁছে গেলাম তানসেনের টম্বে। গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। খুব একটা ভিজিটর একদমই চোখে পড়ল না, প্রায় ফাঁকাই বলা চলে। বেশ সুন্দর আর্কিটেকচার বিল্ডিংটার। বেশ অনেকটা জায়গা জুড়ে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। পাথর কেটে কেটে সুন্দর নকশা করা হয়েছে পুরো সৌধ জুড়ে। সত্যি তখনকার দিনে খুব সূক্ষ্ম কাজও খুব সহজেই হয়ে যেত যোগ্য কারিগরদের জন্য। টম্বের বাইরে অনেক গাছও আছে। সবুজের গালিচার মতো করে ঘাস রয়েছে। মূল সৌধের পাশে এক জায়গায় অনেকগুলি কবর একসাথে রয়েছে। একটি ছোট ঘরও রয়েছে মূল সৌধের পাশে। তাছাড়া অনেকগুলি খিলান পিলার সমন্বিত আরেকটি ছোট স্ট্রাকচার রয়েছে। অনেক পায়রা উড়ে যাচ্ছে সৌধের মাথার ওপর দিয়ে। মূল সৌধের জাফরির কাজগুলি দেখে
মন ভরে যাচ্ছে। সত্যি এখানে কেউ তেমন আসে না। আমরা সৌধের ভেতরে প্রবেশ করলাম। জাফরির ফাঁক দিয়ে বাইরেটা পুরো দেখা যাচ্ছে ভালোভাবে। ভেতরটা খুব ঠান্ডা আর অন্ধকার মতো। এখান থেকে পাথরের কাজগুলি অদ্ভুত সুন্দর লাগছে। ফাঁক দিয়ে সূর্যরশ্মি ভেতরে ঢুকছে, এক অন্যরকম অনুভূতি। ভেতরটা ঘুরে দেখছি। সুফি সাধক মোহাম্মদ গাউসের স্তম্ভটি আকবর কর্তৃক নির্মিত এবং এটি একটি বিশাল বেলে পাথরের কাঠামো, যার চার কোণে উঁচু মিনার রয়েছে, যার মুকুট গম্বুজ এবং একটি বিশাল কেন্দ্রীয় গম্বুজ রয়েছে। তানসেনকে সুর সম্রাট নামে আখ্যায়িত করা হয়। তানসেন 1500 শতকে গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। উত্তর ভারতীয় হিন্দুস্তানি ক্লাসিক্যাল গানে তার বিশেষ দক্ষতা ছিল। এবার আমরা স্মৃতিসৌধের থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে উঠলাম। এবার আমরা গোয়ালিয়র ফোর্টের গেটের কাছে এসে পৌঁছালাম। বেশিক্ষণ সময় লাগলো না হেঁটে আসতে আমাদের। আমরা গোয়ালিয়র ফোর্টের ভেতরে প্রবেশ করব অন্য গেট দিয়ে। আমরা হেঁটে এবার কিছুটা দূরে কোটেশ্বর মহাদেব মন্দিরের কাছে এসে পৌঁছালাম। গোয়ালিয়র ফোর্ট থেকে আগের দিন এই মন্দিরের চূড়া দেখতে পেয়েছিলাম। আমরা এবার মন্দিরের মূল গেটের সামনে এসে পৌঁছালাম, কিন্তু এখন দুপুরবেলা বলে বন্ধ। কোটেশ্বর মহাদেবের সঙ্গে রাবণের নাম জড়িয়ে আছে। আমরা এবার ফোর্টের পাশের রাস্তা ধরে এগোতে থাকলাম। আমাদের বাম দিকে গোয়ালিয়র ফোর্টের প্রাচীর দেখতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে এলাম বলে এই ফোর্টের বিশালত্ব আন্দাজ করতে পারছি। আমরা এবার ফোর্টের পাশে চলে এসেছি। পিচ রাস্তা ধরে এগিয়ে চলেছি। এই পিচ রাস্তাটি পুরো গোয়ালিয়র ফোর্টে প্রবেশ করছে। এই রাস্তা দিয়ে গাড়িতে করে গোয়ালিয়র ফোর্টে ঢোকা যায়।
সামনেই উড়বাই গেট দেখতে পাচ্ছি, একটা বোর্ডও বসানো আছে। অটো বেরিয়ে যাচ্ছে গেট থেকে। আমরা গেটের সামনে এসে পৌঁছালাম। সামনে পিচ রাস্তা সোজা গোয়ালিয়র ফোর্টের ভেতর ঢুকে যাচ্ছে। আমরা গোয়ালিয়র ফোর্টের ভেতর ঢুকে পড়লাম। এখানে বোঝা যাচ্ছে এই গোয়ালিয়র ফোর্টটি কত বড় এলাকা নিয়ে গঠিত। আমরা হেঁটে এগোতে থাকলাম। আমরা হেঁটে এগোতে এগোতে সিদ্ধাঞ্চল এসে পৌঁছালাম। এখানে জৈন গুহাসমূহ, পাথর কেটে জৈন তীর্থঙ্করদের মূর্তি বানানো হয়েছে। এই গুহাগুলি 1500 শতকে নির্মিত হয়েছিল। বেশ ভালো করে গুহাগুলি দেখতে থাকলাম। কারুকাজ বেশ সূক্ষ্ম এখানে। ভাবতে অবাক লাগে, তখনকার দিনে কারিগরদের কাছে পাথরের পাহাড় কেটে এরকম গুহা তৈরি করা কোনো ব্যাপারই ছিল না। এখন পাথরের টালি পেতে পর্যটকদের জন্য গুহার সামনের অংশ খুব ভালো করে দেওয়া হয়েছে। গোয়ালিয়র ফোর্টের পশ্চিম দিকে দুটি গেট আছে, একটি লোয়ার গেট ও একটি আপার গেট। লোয়ার গেটটিকে বলা হয় উড়াই গেট। এটি বহির্রক্ষণে ব্যবহৃত হতো। সুলতান ইলতুৎমিশের সময় এই গেট তৈরি করা হয়। এই লোয়ার ও আপার গেটের মাঝে অনেক জৈন তীর্থঙ্করের মূর্তি খোদাই করা আছে, পাহাড়ে ও গুহায়, যা আমরা দেখতে পাব। এই মূর্তিগুলি প্রত্যেকের থেকে আলাদা বলা যায়। জৈনদের 24 জন তীর্থঙ্করের মূর্তি আছে এখানে। এরকম গুহা মূর্তি এর আগে আমি ইলোরা এলিফ্যান্টা উদয়গিরিতে দেখতে পেয়েছিলাম। আসলে মুসলিম আমল শুরু হওয়ার আগে ভারতবর্ষে অনেক গুহা মন্দির তৈরি হয়েছিল। তারই নিদর্শনগুলি আমরা দেখতে পাই। খুব সুন্দর করে জৈন তীর্থঙ্করদের মূর্তিগুলি তৈরি করা হয়েছে। গুহাগুলি দেখে এবার আমরা পিচ রাস্তা ধরে গুহার ভেতর এগিয়ে চললাম। এবার রাস্তার ডান দিকে 57 ফুটের আদিনাথ মূর্তির সামনে চলে এলাম। অনেক ছোট ছোট মূর্তিও খোদাই করা আছে। জলের ধারা নেমে আসছে পাথরের ফাঁক দিয়ে। অনেকগুলি মূর্তি রয়েছে এখানে। আমরা সব দেখে পিচ রাস্তা ধরে গোয়ালিয়র ফোর্টের আরেকটি গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম।
এটা হলো আপার গেট। গেটের দুপাশে রক্ষীরা পাহারায় থাকতো রাজার আমলে। এবারে আমরা এগোতে এগোতে সিন্ধিয়া স্কুলের সামনে এসে পৌঁছালাম। ভারতবর্ষের হাই প্রোফাইল স্কুলগুলির মধ্যে একটি হলো এই সিন্ধিয়া স্কুল। আগে রাজরাজার ছেলেরা এখানে পড়তো। এখান থেকে এবার আমরা সামনের রাস্তা ধরে এগিয়ে চললাম। আগের দিন গোয়ালিয়র ফোর্টের এই দিকটা আমরা আসিনি। এবার আমরা সহস্রবাহু মন্দির আর তেলি মন্দির দেখতে এগিয়ে চললাম। হেঁটে হেঁটে এসে পৌঁছালাম মন্দিরের গেটের কাছে। অনেকে এই মন্দিরকে শ্বাসবহু মন্দিরও বলে। এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট এটি। অডিও গাইডও পাওয়া যায় এখানে। আজকে আবার অনলাইনে গিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই ডান দিকে বৃহৎ মন্দিরটি দেখতে পেলাম। খুবই সুন্দর পাথরের কাজ এই মন্দিরে। উত্তর ভারতীয় নগর শৈলীতে এই মন্দির নির্মিত হয়েছে। আমরা সত্যি অবাক হলাম মন্দিরের বিশালত্ব দেখে। সামনেই একটু দূরে অপেক্ষাকৃত ছোট মন্দিরটি দেখতে পাচ্ছি। 1100 শতকের মন্দির হলো এই সহস্রবাহু মন্দির। গোয়ালিয়র ফোর্টের মন্দিরগুলি বিষ্ণু ও শিবকে ডেডিকেট করা। মুসলিম আগ্রাসনে অনেক মন্দিরে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এএসআই পরবর্তীকালে অনেক মন্দির রেনোভেট করেছে। আমরা ছোট মন্দিরটির সামনে এসে দাঁড়ালাম। আমরা ছোট মন্দিরটির সামনে থেকে পুরো গোয়ালিয়র শহরটি পাখির চোখে দেখতে পাচ্ছি। মন্দিরটির পাথরের কাজ দেখবার মতো। মূর্তি ছাড়াও সূক্ষ্ম কারুকার্য রয়েছে মন্দিরে। পরন্ত বিকেলে বেশ ভালোই লাগছে। বেলে পাথর দিয়ে সব মনুমেন্টগুলি তৈরি হয়েছে এখানে। দূরে গোয়ালিয়র ফোর্টের ভেতরে গুরুদ্বারা দেখতে পাচ্ছি। পুরো পাহাড়টি জুড়েই যেন গোয়ালিয়র ফোর্টটি বিস্তৃত। এবার আমরা বহু টেম্পলের ভেতরে প্রবেশ করলাম। খুবই সুন্দর কাজ রয়েছে পাথরের এখানে। মন্দিরের খিলানগুলি সুন্দর কারুকার্য করা। মন্দিরের ভেতরে সিলিং এর কাজও দেখবার মতো। অজস্র মূর্তি খোদাই করা আছে। যদি সময় নিয়ে দেখি অনেকক্ষণ লেগে যাবে। রাত্রে দেখলাম এই মন্দির কমপ্লেক্সে আলোর ব্যবস্থা করা হয়েছে। খিলানগুলির মাঝ দিয়ে গোয়ালিয়র শহর ও দূরে ফোর্টের মহলগুলি দেখতে পাচ্ছি। এই বিকেলবেলা বেশ ভালোই লাগছে মন্দিরের কমপ্লেক্সে ঘুরতে আর এখান থেকে গোয়ালিয়র শহর দেখতে। এবার আমরা বড় মন্দিরটির সামনে এসে পৌঁছালাম। অনেকগুলি তলা বিশিষ্ট এই মন্দির। উত্তর ভারতীয় নাগর শৈলীতে এই মন্দিরটি নির্মিত হয়েছে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এবার মন্দিরের দরজাটি পর্যন্ত অসাধারণ সুন্দর। চৌকাঠ থেকে পাথরের কাজ শুরু হয়েছে। সত্যি
মন্দিরগুলির পাথরের কাজ দেখবার মতো। এত সুন্দর কারুকার্য করা মন্দিরের দরজা খুব কমই দেখা যায়। ভেতরেও কাজ দেখবার মতো, কোনো অংশ এমন নেই যেখানে পাথরের কাজ করা নেই। দেখে যেন শেষই হচ্ছে না আমাদের। খুবই সুন্দর কারুকার্য এখানে। খুবই উচ্চ শ্রেণীর কারিগর দ্বারা এই মন্দির নির্মিত হয়েছিল। তখনকার দিনের শিল্পকর্মের এক অনন্য নিদর্শন হলো এই মন্দির। এত সুন্দর কাজ করা মন্দির খুব কমই দেখা যায়। এএসআই খুব ভালোভাবে এই মন্দির সংরক্ষণ করছে। আসবার আগে এই মন্দিরের ডিটেলস পেয়েছিলাম, কিন্তু এসে দেখছি তা আরও বেশি সুন্দর। সত্যি চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। রাজস্থানে বা গুজরাটেও এরকম মন্দিরের দেখা পাওয়া যায়। খুব ভালো লাগলো আমাদের। বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম আমরা। আর দেরি করলাম না, এবারে বেরিয়ে এলাম রাস্তায়। সূর্যাস্তের আলোয় আরও ভালো লাগছে মন্দিরটিকে দেখতে। আমরা পিচ রাস্তা ধরে এগিয়ে চললাম গোয়ালিয়র ফোর্টের মূল গেটের দিকে। সত্যি ফোর্টের ভেতরের রাস্তাঘাট খুবই ভালো। আমরা স্কুলের সামনে দিয়ে বেরোলাম। রাস্তার বাম দিকে বিশাল মাঠটি স্কুলের প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত করা হয়। আমরা মাঠের পাশ বরাবর পিচ রাস্তা দিয়ে এগোতে থাকলাম। রাস্তার ডান দিকে পাঁচিল ঘেরা গুরুদ্বারা দেখতে পাচ্ছি। দুধ সাদা রঙের গুরুদ্বারা খুব সুন্দর লাগছে। এই গুরুদ্বারাটি শ্রীদাতা বন্দি চোর শাহির নামে বিখ্যাত। সামনে তেলি মন্দিরের গেট দেখলাম। সামনে মন্দিরের সম্বন্ধে বিবরণ দেওয়া আছে। আমরা প্রবেশ করলাম ভেতরে গেট দিয়ে। গোয়ালিয়রের একটি উল্লেখযোগ্য মন্দির এটি। শোনা যায় তৈল ব্যবসায়ীরা এই মন্দির তৈরি করেছিলেন তাদের ব্যবসার মুনাফার টাকায়। মন্দিরের আকৃতি বেশ ইউনিক লাগলো আমাদের। এই মন্দির শিব ও বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছিল। এটি নাগর শ্রেণী ও বেলভি প্রসাদ স্থাপত্য শৈলীর উপাদানগুলিকে একীভূত করে। এই মন্দিরটি অষ্টম বা নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল। মন্দিরটি একটি গুর্জার প্রতিহার গোপালগিরি শৈলীর উত্তর ভারতীয় স্থাপত্যের ওপর ভিত্তি করে তৈরি। মন্দিরের সামনের ফাঁকা জায়গায় মূর্তিও রাখা আছে, যেগুলি ভালোই প্রাচীন। মুসলিম আগ্রাসনে এই মন্দিরের অনেক ক্ষতি সাধন হয়েছিল। মন্দির গাত্রে সুন্দর কারুকার্য এখনো বর্তমান। পরবর্তীকালে মারাঠারা অনেক কিছুই পুনরুদ্ধার করে। এবার সন্ধ্যা নেমে যাচ্ছে। আমরা বেরিয়ে এসে পিচ রাস্তা ধরে এগোতে থাকলাম।
এই ডান দিকে সুরজকুণ্ডের পাশে মন্দির দেখতে পাচ্ছি। এই সুরজকুণ্ডকে পবিত্র মানা হয়। কথিত আছে সূর্যভক্ত সুরজপাল এই কুণ্ড খনন করিয়েছিলেন। হেঁটে হেঁটে রাস্তা ধরে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। ডান দিকে দুর্গের ভেতরে আরেকটা পরীক্ষা দেখতে পাচ্ছি। আমরা এর পাশ দিয়ে এগোতে থাকলাম। এবারে আমরা চলেই এসেছি দুর্গের মেন গেটের কাছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্যের আলো কমে গেছে। বিকেলবেলা বেশ ভালোই পর্যটক রয়েছে এখানে। এখানে এএসআই এর মিউজিয়ামটি আমাদের ঘোরা হলো না। আর বেশি দেরি করব না। এই দুর্গে অনেক টিয়া পাখি আছে, তার আওয়াজে মুখরিত হয়ে আছে চারপাশ। আমরা মূল ফটকের কাছে চলে এলাম। এবারের মতো এই ফোর্ট ঘোরা কমপ্লিট হলো। এবার হোটেলে ফিরতে হবে। সত্যি রাজ আমলে এই ফোর্ট আরো কত সুন্দর ছিল। এবার আমরা পাথর বিছানো সমান ঢালু রাস্তা দিয়ে দুর্গ থেকে নেমে আসতে থাকলাম। সত্যি এই পথটি অসাধারণ। চলেই এলাম আমরা নিচে একদম। মূল ফটক পেরিয়ে সোজা অটো ধরে হোটেলে চলে এলাম। দিন সকাল সকাল গোয়ালিয়র স্টেশনে এসে চম্বল এক্সপ্রেসে আমাদের আসনে উঠে বসলাম। এবার ঘোরা শেষে বাড়ি ফেরবার পালা। হোটেল স্টেশনের পাশেই ছিল বলে আমাদের আরও সুবিধা হয়েছে। সকাল 7:40 গোয়ালিয়র থেকে ছাড়বার সময়। সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল। পরদিন সকাল 6:55 হাওড়া ঢোকবার কথা। মোট 23 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগে হাওড়া পৌঁছাতে। বেশ সুবিধাজনক এই ট্রেনের ছাড়া ও পৌঁছাবার সময়টা। দেখা যাক কাল কখন পৌঁছই। বাইরের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। আজ আকাশ একটু ঘোলাটে মতো, অতটা পরিষ্কার না। আমরা সময় মতো লাঞ্চ করে নিয়েছি। আমরা এই ট্যুর মোটের ওপর বেশ ভালোই হয়েছে।
আমরা বিহারের ডেহরি স্টেশন ছেড়ে সোন নদীর ব্রিজ পেরোতে লাগলাম। আসলে সোন নদী এখানে বেশ ভালোই চওড়া। একটু দূরে গাড়ি চলাচলের ব্রিজও দেখতে পাচ্ছি। সোন নদীর ওপর ব্রিজ যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদেরও ডিনার হয়ে গেছে। এখন রাত 10:45 বাজে। এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি। খুব টায়ার্ড আছি আমরা। সকাল সকাল হাওড়া পৌঁছাবে ট্রেন। কেমন লাগলো এই ছোট্ট সিরিজটি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।